হ্যালো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ভার্টিব্রেরা থেকে। আজকে আমরা আলোচনা করব এই ভার্টিব্রেরাটা ৭টা শ্রেণী সম্পর্কে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করি সাইক্লোস্টোমাটা থেকে। এই সাইক্লোস্টোমাটা সাধারণ বৈশিষ্ট্যসমূহ দেখো প্রথমে। এদের দেহ থেকে লম্বাটে, মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন থাকে। মনে রাখতে হবে চোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। ঠিক আছে? এই যে যুগ্ম পাখনা অনুপস্থিত থাকে। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। উদাহরণ হিসেবে পেট্রোমাইজন। পেট্রোমাইজন খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। পেট্রোমাইজন কোন শ্রেণীর, কোন পর্বের বা কোন শ্রেণীর বৈশিষ্ট্য? সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা হচ্ছে পেট্রোমাইজনের উদাহরণ। ২ নম্বর দেখো শ্রেণী কন্ড্রিকথিস সাধারণ বৈশিষ্ট্য। এই পর্বে সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণস্থিময়, দেহ প্লাঙ্কয়েড আইস দ্বারা আবৃত। প্লাকয়েড আইস দ্বারা আবৃত। প্লাকয়েড, ঠিক আছে? মাথায় ২ পাশে ৫ থেকে ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে। কানকো থাকে না। মনে রাখতে হবে ৫ থেকে ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে কোন পর্বের প্রাণী? কন্ড্রিকথিস। উদাহরণ হিসেবে হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ। এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে হাতুড়ি মাছের কয় জোড়া ফুলকা ছিদ্র? হাতুড়ি মাছের কয় জোড়া ফুলকা ছিদ্র? ৫ থেকে ৭ জোড়া। হাতুড়ি মাছের কোন মাছে প্লাকয়েড আইস দ্বারা আবৃত থাকে? এখানে হাতুড়ি মাছ থাকবে, পেট্রোজোয়া থেকে অন্য কিছু থাকবে, ইলিশ মাছ থাকবে। ঠিক আছে? প্লাকয়েড আইস হচ্ছে হাতুড়ি মাছে থাকবে। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ৩ নম্বর শ্রেণী দেখব। দেখো পৃষ্ঠা ৮ টা হচ্ছে একটু ঘোলাটে। পিডিএফটা এমন, শিক্ষার্থী বন্ধুরা একটু কষ্ট করো। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে শ্রেণী হচ্ছে অস্ট্রিকথিস সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ স্বাদুপানির মাছ। দেহ সাইক্লয়েড, গ্যানয়েড এবং টিনেট ধরনের আইস দ্বারা আবৃত। তার মানে ইলিশ মাছে সাইক্লয়েড আইস থাকে, গ্যানেট বা টিনেট ধরনের আইস দ্বারা আবৃত থাকে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, এই বৈশিষ্ট্যটা। ঠিক আছে? মাথায় ২ পাশে ৪ জোড়া ফুলকা থাকে। এদের ৪ জোড়া ফুলকা থাকে। এখানে ২ জোড়া, বিপরীত পাশে ২ জোড়া। ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায় ইলিশ মাছ, তারপর সি হর্স। ঠিক আছে? মনে রাখতে হবে সি হর্স গুরুত্বপূর্ণ উদাহরণ। তারপর হচ্ছে ৪, উভয়চর। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাথে শ্বাসকর্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই হচ্ছে উভয়চর। তার মানে এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আমরা জানি ব্যাঙ হচ্ছে মেরুদণ্ড আছে এদের। এরা ছোট, অর্থাৎ যখন এরা হয়, তখন তারা কি পানিতেই বসবাস করে। যখন এরা একটা প্রাপ্তবয়স্ক হয় তখন তারা ডাঙায় থাকে। যখন এরা পানিতে থাকে তখন এদের ব্যাঙাচী দশা বলে। ঠিক আছে? সাধারণ বৈশিষ্ট্য দেহত্বক আঁশবিহীন থাকে। এদের কোনো আঁশ থাকে না। ত্বক নরম, পাতলা, ভেজা এবং গ্রন্থিযুক্ত। এই যে গ্রন্থিযুক্ত, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মনে রাখতে হবে গ্রন্থিযুক্ত কোন পর্বে থাকে? উভচর পর্বে। ঠিক আছে? শীতল রক্তের প্রাণী। হ্যাঁ, আমরা জানি ব্যাঙ হচ্ছে শীতল রক্তের প্রাণী। ছোটবেলাও পড়ছিলাম। এটা মনে রাখতে হবে। পানিতে ডিম পাড়ে, পানিতেই ডিম পাড়ে। ঠিক আছে? জীবন চক্রে সাধারণত ব্যাঙাচী দশা দেখা যায়। এই যে ব্যাঙাচী দশা দেখা যায়। তারপর সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ। মনে রাখতে হবে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ। সরীসৃপ। ঠিক আছে? এদের বুকে ভর করে চলে। আমরা জানি যে টিকটিকি বুকে ভর করে চলে। ত্বক শুকনো এবং আঁশযুক্ত হয়। এদের ত্বক শুকনো এবং আঁশযুক্ত হয়। ৪ পায়ে ৫ টি করে নখযুক্ত আঙ্গুল থাকে। এই যে একটা পায়েই তারা ৫ টা আঙ্গুল থাকে। এভাবে ৪ টা পা আছে। ঠিক আছে? টিকটিকি, কুমির, সাপ। ঠিক আছে? টিকটিকি, কুমির, সাপ। সাপেরও কিন্তু আঁশ থেকে আমরা জানি। ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। আঁশযুক্ত কোন পর্বে থাকে? সাপের কি আঁশ থাকে? হ্যাঁ, আঁশ থাকে। ত্বক কি শুষ্ক? হ্যাঁ, ত্বক শুষ্ক। এখন আমরা পড়ব ৬ নম্বর শ্রেণী পক্ষীকুল। পক্ষীকুল মানে পাখি, পাখি। ঠিক আছে? আমরা জানি যে পাখিদের কি থাকে? পালক থাকে, পাখির ২ টা পা থাকে, ২ টা ডানা থাকে, ঠিক কি না? পাখির ফুসফুসও থাকে, ঠিক আছে? আর পাখির রক্ত গরম হয়। একটু আমরা দেখি বৈশিষ্ট্যগুলা। দেহ পলকে আবৃত, ২ টি ডানা, ২ টি পা এবং ১ টি চক্ষু আছে এবং একটি তন্তু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকা সাহায্যে উড়তে পারে। তার মানে ফুসফুসের সাথে তাদের বায়ুথলি থাকে, হ্যাঁ? এই ফুসফুসের সাথে এখানে একটা বায়ুথলি থাকে যার সাহায্যে সে উড়তে পারে। তারপর উষ্ণ রক্তের প্রাণী, এদের রক্ত অনেক গরম হয়। হাড় শক্ত এবং হালকা ও ফাঁপা হয়, ঠিক আছে? এদের হাড়গুলা ফাঁপা হয়। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং হাড় শক্ত হয়। পাখিদের হাড় অনেক শক্ত হয়, ঠিক আছে? তারপর কাক, দোয়েল, হাঁস। এই যে হাঁস আছে না? হাঁস কিন্তু পাখিদের মধ্যে পড়ে। সেইজন্য এদের হাড় অনেক শক্ত হয়। তোমরা তো হাঁস খাইছই, ঠিক আছে? অনেকে পাখিও খাইছে। তারপর হচ্ছে ৭, স্তন্যপায়ী, ঠিক আছে? স্তন্যপায়ী। এদের দেহে লোমে আবৃত থাকে। অবশ্যই স্তন্যপায়ী প্রাণীদের দেহে লোমে আবৃত থাকে। বাঘ, উট, মানুষ সবারই কি?
দেহে লোম থাকে। স্তন্যপায়ী প্রাণীরা হ্যাঁ, সন্তান প্রসব করে। আমরা কি করি? সন্তান প্রসব করি। তবে এর ব্যতিক্রম আছে যেমন প্লাটিপাস। প্লাটিপাস কিন্তু সন্তান প্রসব করে না। কিন্তু এরা স্তন্যপায়ী প্রাণী। মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হ্যাঁ, উষ্ণ রক্তের প্রাণী। আমরা হচ্ছি উষ্ণ রক্তের প্রাণী পক্ষীগুলোর মতো। ঠিক আছে? তারপর চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে। অবশ্যই আমাদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। আমাদের ৪ ধরনের দাঁত দ্বারা আমাদের থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। অবশ্যই শিশুরা মাতৃদুগ্ধ পান করে। হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট মনে রাখতে হবে। হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণীদের মানুষ, উট, বাঘ। মানুষ, উট, বাঘ। এখন আমরা পড়ব শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। খুবই গুরুত্বপূর্ণ পাঠ। হ্যাঁ, আমাদের সৃজনশীলের ঘ নাম্বারে আসতে পারে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এখানে ঘ নাম্বার হ্যাঁ, সিকিউ চলে আসে। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতিতেই অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ৭টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এই ধাপগুলো হলো জগৎ, পর্ব, শ্রেণী, কিংডম, ফাইলাম, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জিনাস, প্রজাতি, স্পিসিস। ঠিক আছে? অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবফিলামে ভাগ করা হয়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। যদি আমরা সৃজনশীল লিখি, যে লাইনগুলো আমি দাগাচ্ছি সেগুলো অবশ্যই খাতায় লিখতে হবে। প্রতিটা লাইন হুবহুব কপি করতে হবে না। এখান থেকে আমাদের মেইন টপিকগুলো লিখলেই হবে। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে, হ্যাঁ, বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীযুক্ত করা যায়। প্রাণীকুলের মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সমন্বয় অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের ৯টি পর্বে ভাগ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস অর্থাৎ এই অধ্যায়ের ক্লাসগুলো এখান থেকেই শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো সে সম্পর্কে নিয়ে আলোচনা করা এবং সৃজনশীলগুলো নিয়েও আলোচনা করা। তার পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই খুব শীঘ্রই তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই অধ্যায়টা ক্লাস 8 এ আছে, ক্লাস 9 এ আছে, হ্যাঁ, আবার ইন্টারেও আছে। ঠিক আছে? এইচএসসি লেভেলেও এই এসএসসি লেভেলেও আছে। ঠিক আছে? এই অধ্যায়টা জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই আসতেছি ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো।